কঠিন প্রশ্ন আছে কার কাছে? বিব্রতকর এবং কঠিন। জিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম লিখিতভাবে দিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। অতএব তারা থাকা অবস্থায় কি নির্বাচনে বিএনপি যাবে কিনা সেটাও তো আপনাদের বিবেচনা নিতে হবে, কারণ আমরা তো পদত্যাগ জানিয়েছি। আর যে যার পদত্যাগ না, আমি মনে করি যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না। আপনারা কোর্ট থেকে করে নিয়ে আসেন, তারা কিন্তু ছিল, এটা কিন্তু এখনো মুছে যায় নাই। আমি যখন নির্বাচনটি করেছি, আমি কিন্তু সারা দিনে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, সবাই আমাকে বলেছে এটা বর্জন করে আমরা অফ করে দিয়ে উঠে যাই। আমি কিন্তু উঠি নাই, আমি শেষ পর্যন্ত ছিলাম ইভিএম এ। আপনারা লক্ষ্য করবেন 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে অল কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেখানে 5টার পর থেকে যখন আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল আমাদের কাছে আসতে শুরু করলো, কারণ আমরা কিন্তু জোন ভিত্তিক টেস্ট করেছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে ফোন আসবে, সেখানে প্রথম দিকে সবগুলা কেন্দ্রতেই আমি বিজয়ী হচ্ছিলাম। হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং রাত 1টার সময়, আমি যেহেতু 2,30,000 মতো ভোট পেয়েছি, আমি ধরে নিতে পারি আমি তো আর কারচুপি করি না বা আমার কারচুপি করার সুযোগ ছিল না। এটাকে ডাবল দেখানোর জন্য তারা রাত 11টা পর্যন্ত অপেক্ষা করলো, করে একটা ভুয়া ফলাফল নির্বাচন ফলাফল দিয়ে এবং একটা গ্যাজেট করলো। আমাদের যে নির্বাচন ঢাকা সিটি কর্পোরেশন 2010-এর আইন অনুযায়ী আমি এই গ্যাজেট এবং এই ফলাফল প্রকাশকে বাতিল চেয়ে মামলা করেছি, এবং সেখানে আইনেই বলা আছে যে নির্বাচন কমিশন যদি মনে করে এবং প্রার্থী যদি আবেদন করে যে অমুক প্রার্থী কারচুপি করে জিতে এসেছে, তারটা বাতিল, তাহলে পরে যিনি আছেন তাকে মেয়র ঘোষণা করতে পারে। এটাই হলো নিয়ম। সেই নিয়মের মধ্যে এটা আমি মামলাটা দায়ের করেছিলাম, আপনারা জানেন 30 দিনের মধ্যে করতে হয়, তখনই করা হয়েছিল। 180 দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও আমরা সেটা পাইনি। যাই হোক, মামলাটি আসার পরে আমরা এটাকে একটা নৈতিক বিজয় হিসেবে ধরে নিয়েছি, আর কিছুই না। নৈতিক বিজয় ছিল এখানে কোনো কালে যে আমি এখানে অনেকদিন বসে সিটি কর্পোরেশন চালাবো, কারণ আমাদের মধ্যে দলে আমরা তো চেয়ারম্যান সাহেবের সাথে অনেক কথা হয়েছে, এর মধ্যে এই কথা হয়েছে যে আসলে আমাকে তো ফুল কোঅপারেশন, আমি যদি বসিও ফুল কোঅপারেশন আমি পাবো না। মানে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেখানে জাতীয় সরকারের সহযোগিতায় কিন্তু আগামীতে সমস্ত রিফর্ম হতে হবে, সেটা আপনি যত সমস্যা বলুন। অতএব এই সময়ের জন্য আমরা এটা করবো না, কিন্তু প্রসেসটা সম্পন্ন করার জন্য আমাকে বলা হয়েছিল যাতে করে কাগজে কলমে রায়টা প্রতিষ্ঠা হয়। সেটি করতে গিয়ে আমরা দেখলাম যে তখন নির্বাহী বিভাগের একটি পক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরো কিছু উপদেষ্টা এবং আরো কিছু তারা অভ্যন্তরীণ ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকতো আমি করবো না। এমন তো হতে পারতো আমি ওখানে নিয়ে 1 ঘন্টার পরে আমি নিজে ছেড়ে দিতাম, হতে পারতো। আমাকে যারা খুব ভালো করে চেনে তারা আসলে জানে, তারা প্রথমে অবাক হয়েছিল যে কেন আমি, কিন্তু বিষয়টা পুরোপুরি একটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। এখানে আপনারা দেখেছেন পরবর্তীতে এনসিপির একটা অংশকে নামানো হয়েছিল যখন আমাদের এই মুভমেন্ট চলে, তারা নির্বাচন কমিশনকে ঘেরাও দিচ্ছে। এখন তারা যেটা মানবে না সেটার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। নির্বাচন কমিশন সঠিক কাজটি করেছে, তাদের ঘেরাও দাও। হাইকোর্ট সঠিক রায়টি দিয়েছে, হাইকোর্ট মক করে। এই ধরনের কথা বলে তো আসলে জনগণ আপনারা কি চাচ্ছেন? তাহলে কাকে আপনারা মানেন? আপনারা সেনাবাহিনীকে অবজ্ঞা করবেন, আপনারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, আপনারা অন্য কোনো কিছুই মানবেন না, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবেন। 2024-এর আগে 71 হয় না, এরকম তো একটা প্রচেষ্টা ছিল। অতএব এগুলা করে আসলে বোঝা গিয়েছে যে জনগণ কাদের সাথে রয়েছে। আমরা যাদেরকে নিয়ে এসেছিলাম তারা প্রত্যেকেই ঢাকার ভোটার, তারা আমাদের ভোট দিয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। আর আপনারা দেখেছেন যে তাদের আন্দোলনে কতজন পার্টিসিপেট করেছে, এটার মধ্যে পরিষ্কার হয়ে যায় যে জনগণের মনোভাবটা। আমি সোশ্যাল মিডিয়াকে বাদ রাখতে চাই, কারণ সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানা বিতর্ক রয়েছে, এখানে কতটুকু আসল কতটুকু এবং এটার রিচ কতটুকু সেটা নিয়ে আমরা মানে ডিবেট করতেই পারি। যেখানে আমার 12 কোটি ভোটার রয়েছে, সেখানে 2-1 লক্ষ লোক কি কমেন্ট করলো সেটার উপরে যদি আমি আমার পলিসি নির্ধারণ শুরু করি তাহলে সেটা ভুল হবে। কঠিন প্রশ্ন আছে কার কাছে? বিব্রতকর এবং কঠিন। দক্ষিণ সিটি কর্পোরেশন তিনি বলেছেন 12 ঘন্টার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ করবেন। আপনিও বললেন যে এই বর্জ্য অপসারণ করবেন, আসলে আপনারা সমন্বয় করবেন না? কোনো সমন্বয় কিছু না। জনাব প্রশাসক, উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে
এটা ওনার রুটিন কাজ। ওনার এখানে আসতে হবে, কথা বলতে হবে, তদারকি করতে হবে। উনি অতটুকুই করেছেন, ওনার কাজটি করেছেন। উনি কোনো রাজনৈতিক বিষয় জড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয়নি এখন পর্যন্ত। আমাদের যে বিষয়টি এটা সম্পূর্ণ রাজনৈতিক। ঠিক আছে, উনি প্রশাসক হিসাবে ওনার যেহেতু ওনার কাগজে কলমে রয়েছে, উনি ওনার দায়িত্বটুকু পালন করেছে। আমি আশা রাখবো যে উনিও হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই বিষয়টা থেকে উনি রাজনৈতিকভাবে কোনোভাবে জড়িয়ে পড়বেন না। কারণ এটা এখন আসলে আমার বা একজন দুজন ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে সীমিত নেই, এটা আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে। তবে আমি যে কথাটি বলেছি, নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা 75 ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টত বলে দিয়েছি, লিগালি আইনত আমি এখনো মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত। তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না, এটা তাদের সমস্যা। এখন সেটাই বলছি, স্ট্রাকচারাল চেঞ্জটা আনা দরকার। শপথ রুম একটা নির্বাচন কমিশনেও থাকতে পারতো, সেখানে নির্বাচন কমিশনই করাই দিত, কিন্তু আইনে তাদের সেই এখতিয়ার দেওয়া হয়নি। এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার রয়েছে আগামীতে। এবং আমরা যেটা বলছি যে পুরো আন্দোলনের সময়টাতে আমরা নিশ্চিত করেছি সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা যে জরুরি সেবা সেগুলা যাতে অব্যাহত থাকে। আমি নিজেও কন্ট্রোল রুমে কথা বলেছি, অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে যখন ভারী বৃষ্টিপাত হয়, জলাবদ্ধতা সমস্যাটা যাতে দ্রুত নিরসন করা যায় সেই জন্য আমরা কাজ করে চলেছি। আপনারা জানেন যে আমাদের দল কিন্তু আমাকে এই পদে নমিনেশন দিয়েছে, কারণ আগামীতেও তারা হয়তো আমাকে নমিনেশন দিতে চায়। তাই সিটি কর্পোরেশনের জনগণের দুর্ভোগের যে কোনো বিষয় আমাকে আজকে থেকে না, আমরা বহু আগে থেকেই প্রোগ্রাম করে আসছি। না, কাউন্সিলরের বিষয়ে এখানে কোনো কথাই হয় না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তারা তো আসলে কোনো আইনি ফাঁকফোকর পাচ্ছে না। যেটা বলা হচ্ছিল যে তারা নাকি মেয়রদেরকে অপসারণ করেছে, দ্যাট ইজ ট্রু। যারা অনুপস্থিত ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে, কোথাও একটা চিঠিতে লেখা নাই